সে যে পাশে এসে বসেছিল তবু জাগিনি, কি ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী। এসেছিল নীরব রাতে, বিনাখানি ছিল হাতে, স্বপন মাঝে বাজিয়ে গেল গভীর রাগিনী। জেগে দেখি দক্ষিণ হাওয়া পাগল করিয়া, গন্ধ তাহার ভেসে বেড়ায় আধার ভরিয়া। কেন আমার রজনী যায় কাছে পেয়ে কাছে না পায়, কেন গো তার মালার পরশ বুকে লাগেনি। সে যে পাশে এসে বসেছিল তবু জাগিনি। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে আপনাদের অনুষ্ঠান শরণাগত 92.7 বিগ এফএম এ। শুরু করছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজকে শনিবার, পয়লা শ্রাবণ, শ্রাবণ মাসের প্রথম দিন, 1428, ইংরেজির 17 জুলাই 2021। তিথি মুখ্য চান্দ্র আষাঢ়, শুক্লপক্ষ অষ্টমী, নক্ষত্র চিত্রা। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 5 মিনিট হয়ে 27 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6টা বেজে 19 মিনিট হয়ে 51 সেকেন্ড। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ দেবারিগণ। দিনের বেলা 2টো বেজে 7 মিনিট গতে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। রাত্রি 1টা বেজে 32 মিনিট গতে দেবগণ। জাতীয় আচার্য অধ্যাপক ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীর প্রয়াণ ঘটেছিল আজকের তারিখে 2012 খ্রিস্টাব্দে। নিম্বার্ক বৃন্দাবন ধামে পতিত পাবন বাবাজি মহারাজের প্রয়াণ তিথি আজকে। বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্পপতি এম রামস্বামী মুদালিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1976 খ্রিস্টাব্দে আজকের তারিখে। প্রখ্যাত সেতারবাদক নিরদাকান্ত লাহিড়ী চৌধুরীর জন্ম হয়েছিল আজকের তারিখে 1900 খ্রিস্টাব্দে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে, সে তো আপনারা সকলেই জানেন। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক বুধ, শুক্র এবং সোমবার রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু এই শরণাগত সৌমিত্র যে পাতা, সেইখানে সশরীরে উপস্থিত থাকে, লাইভে যাকে বলে, আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। কিন্তু আপাতত সে কলকাতার বাইরে আছে, সেই জন্যে ঠিক মতো নেট পাওয়া যাচ্ছে না। আশা করা যায় কলকাতায় ফিরে তারপরে আবার এই অনুষ্ঠানটা দিব্য করা যেতে পারবে। তাহলে এখন একটু গান শুনে নেওয়া যাক। গানের পর ফিরে আসছি আজকের দিনটার যে বৈশিষ্ট্য তার কথা বলে, এবং তারপরে তো আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবই। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে এখন 7টা পর্যন্ত সময় কাটাবে। শরণাগত 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সৌমিত্র বসু। এই কবছরে মুখ্যত স্মার্টফোনের দৌলতে একটা ভাষা শিখে গেছি আমরা, খেয়াল করে দেখেছেন, এবং নির্বিচারে সেই ভাষা ব্যবহার করে চলেছি। আনন্দ বোঝাতে কত রকমের হাসি মুখ আছে আপনার ফোনের ভান্ডারে, দুঃখ বোঝাতে চোখের জল পড়া মূর্তি কত আছে, আরো কত রকমের সব অভিব্যক্তি সাজানো আছে থরে থরে। কোনো একটা ঘটনার সূত্র ধরে আপনি শুধু সেই ছবিটা বসিয়ে দিলেন, ব্যাস আপনার মনোভাব প্রকাশ পেয়ে গেল। এই হলো ইমোজি। অনেক সময় খুব ছোটখাটো কোনো মন্তব্যের বদলে এই ইমোজি দেওয়া যায়, দিতে বেশ ভালো লাগে, পেতেও ভালো লাগে। কিন্তু আমার কিরকম ভয় হয়, একে আমরা প্রায় আমাদের আবেগের ভাষার বাহন করে তুলছি না তো? আমার মা যখন চলে গেলেন, তার খুব স্নেহের পাত্রী একটি মেয়ে, সে ওরকম একটা চোখ থেকে জল পড়ছে সেরকম ইমোজি পাঠালো আমার কাছে। আচ্ছা, তার তো মনে হলো যে এর মধ্যে দিয়ে সে তার আবেগটাকে প্রকাশ করতে পারলো।
ওই কার্টুন মার্কা কান্নার ছবি দিয়ে সে কি ঠিক ঠিক তার আবেগ পৌঁছে দিতে পারল? আপনারা কি বলেন? এত সব কথা মনে হলো তার কারণ আজকে ওয়ার্ল্ড ইমোজি ডে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে তো সত্যব্রত ঋষি বিশ্বামিত্রের আশ্রমে গিয়ে দেখে ঋষি বিশ্বামিত্র তপস্যা করতে সমুদ্রের ধারে চলে গেছেন। তার এক সন্তানকে গলায় দড়ি বেঁধে পশুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে একজন লোক। কি ব্যাপার কি ব্যাপার তাই নিয়েই আজকে কথা বলবো। তারপরে চলে যাব প্রণমী তোমারে। প্রণমী তোমারেতে এখন নিবেদিতার চোখে স্বামী বিবেকানন্দ এই পর্যায়ে চলছে। বুঝতেই পারছেন খুবই আকর্ষণীয় একটা পর্যায়ে। আমারও সামনে প্রায় একটার পর একটা দরজা খুলে যাচ্ছে, দুজনের সম্পর্কের দরজা খুলে যাচ্ছে। নিবেদিতার সম্পর্কে কত কি জানা হচ্ছে, অনুভব হচ্ছে। তো তাই নিয়ে আমাদের প্রণমী তোমারে। তারপরে চলে যাব হে মহাজীবনে। হে মহাজীবনে তমল মুখোপাধ্যায় ডানকুনি থেকে, তিনি একজনের কথা বলেছিলেন, তার কথা গতদিনে শুনিয়েছিলাম আপনাদের, তার নামটা আজকে বলবো। এবং আজকে একজন নতুন মহাজীবনের কথা। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং তারপর আমরা এখন আছি মানা বলে একটা গ্রাম, উত্তরাখণ্ডের দিক থেকে ভারতের একেবারে শেষ গ্রাম বলা যেতে পারে, তার কথা শোনাবো আপনাদের। খুব চমৎকার চমৎকার গল্প আছে, একটু ধৈর্য ধরে থাকুন, বাইরে দূরে পর্যায়ে সেই সব গল্প শোনানো যাবে। তাহলে এখন একটু গান, গানের পর পুরাণ চিরন্তন। শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। হোক জীবনের সুর বদল। ঋষি বিশ্বামিত্র সন্তানকে গলায় দড়ি বেঁধে পশুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে একজন লোক, আর বিশ্বামিত্রের স্ত্রী সেই দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছেন। আপনারা শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। শুরু হলো পুরাণ চিরন্তন। তো এই যে দৃশ্য, এই দৃশ্যের মধ্যে এসে পড়ল সত্যব্রত। কোন সাহসে আপনি একে এইভাবে বেঁধে নিয়ে যাচ্ছেন? জানেন ইনি কে? ইনি কার সন্তান? সে লোক বলল, না জানি না, জানি না, জানি না, জানবার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না। হ্যাঁ, আমি ওকে পশুর মতো বেঁধে নিয়ে যাচ্ছি তার কারণ আমি ওকে কিনেছি, এখন আমার সম্পত্তি, আমি ওকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি। কেন তুমি আমার পথ আটকে এসে দাঁড়িয়েছ? সরে যাও বলছি, যাও। সত্যব্রত তখন ঋষিপত্নীকে জিজ্ঞেস করল, কি বলছে? বিক্রি করে দিয়েছে মানে? কে গালবকে বিক্রি করে দিয়েছে? আপনি চুপ করে থাকবেন না, আপনি বলুন আমাকে। তখন ঋষিপত্নী কাঁদতে কাঁদতে বললেন, আমি আমার সন্তানকে বিক্রি করে দিয়েছি বাবা। কি করব, খেতে পাচ্ছি না। মনে হলো অনাহারে মরার চেয়ে গালব পশুর মতো বেঁচে থেকেও যদি দুটি খেতে পায় তাহলে তার প্রাণটা অন্তত বাঁচবে। তার মূল্য হিসেবে এই মানুষটি আমাকে 100টা গাভী দিয়েছেন, তাদের দুধ খেয়ে আমাদের প্রাণ বাঁচবে। এ আমি চাইনি বাবা। নিজের সন্তানকে কোনো মা বিক্রি করে দিতে পারে, কিন্তু আমি আর কোনো উপায় না পেয়ে। সত্যব্রত হাত তুলে তাকে থামালেন, গাভীগুলিকে লোকটির কাছে ফেরত দিয়ে দিলেন। সেই যে ছেলেটি, গালব তার নাম, সে পরে খুব বড় ঋষি হয়। গালবকে বললেন, গালব তুমি ঘরে যাও। তারপর ঋষির স্ত্রীকে বললেন, আজ থেকে আমি আপনাদের সঙ্গেই থাকব, কিভাবেই দারিদ্র দূর করা যায় তার চেষ্টা করব। একটা কোনো রাস্তা বেরোবেই বেরোবে, আপনারা বিচলিত হবেন না। আচ্ছা, আপনাদের আশ্চর্য লাগছে না? এই কি সেই সত্যব্রত যার মনে দয়া মায়া ধর্ম কোনো কিছু লেশমাত্র ছিল না? অন্যকে দুঃখ পেতে দেখলে, কষ্ট পেতে দেখলে তার মজা লাগতো, সে এখন এতটাই পাল্টে গেছে। দুঃখ ঘোচাবার কি উপায় বার করা যায় তাই নিয়ে ভাবছে। ভাবতে ভাবতে একটা উপায় মাথায় এলো। হ্যাঁ,
সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ, কিন্তু সেই দুর্ভিক্ষ একটি আশ্রমকে স্পর্শ করতে পারেনি। সে হল বশিষ্ঠের আশ্রম। তার কারণ বশিষ্ঠের আশ্রমে আছে একটি কামধেনু। কামধেনু মানে তো আপনারা সকলেই জানেন, এমন এক গরু তার কাছে যা কামনা করা যায় তাই পাওয়া যায়। সেই কামধেনু একা বশিষ্ঠের কুক্ষিগত হয়ে আছে। তাকে গোটা দেশের কাজে, এই দুর্ভিক্ষ দমনের কাজে ব্যবহার করা হচ্ছে না। একথাও মনে রাখতে বলি, বশিষ্ঠের নির্দেশেই সত্যব্রতকে চণ্ডালদের পাড়ায় নির্বাসন দিয়েছিলেন তার পিতা। কাজেই বশিষ্ঠ সম্পর্কে সত্যব্রতের মনোভাব খুব ভালো থাকার তো কোনো কারণ নেই। কি করল সত্যব্রত? এর উত্তর সোমবারে পাবেন এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান পুরাণ চিরন্তন পর্ব। সেখানে এরপর থেকে বলবো। কালকে রবিবার, কালকে আপনাদের দিন, পরশু থেকে আবার পুরাণ চিরন্তন শুনছেন। শরণাগত 92.7 বিগ এফএম এ ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি স্বামী বিবেকানন্দের কথা বলবো বলে। প্রণমী তোমারে। শরণাগত অনুষ্ঠান 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু শুরু করছি প্রণমী তোমারে। স্বামীজি নিবেদিতাকে মার্গারেট বলে ডাকতেন। মার্গারেট। তাই একদিন নিবেদিতা তাকে বললেন যে, স্বামীজি, আমি ভাবছিলাম একবার দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করে আসবো, আপনি কি বলেন? স্বামীজি খুব খুশি হলেন, বললেন, যাও না যাও না যাও না, খুব ভালো তো, গিয়ে প্রণাম করে এসো। তখন দেবেন্দ্রনাথ খুবই বৃদ্ধ হয়েছেন, এক মুখ পাকা দাড়ি, সাদা চুল। নিবেদিতা গিয়ে প্রণাম করে নিজের পরিচয় দিলেন, স্বামীজির কথা বললেন। শুনে খুব খুশি হলেন দেবেন্দ্রনাথ। হ্যাঁ হ্যাঁ, ও একবার আমার কাছে এসেছিল, সে অনেক দিন আগে। আমি তখন বোটে করে জমিদারি দেখে দেখে বেড়াচ্ছি, তার মধ্যে কোনো একদিন এসেছিল। এসে আমার কাছে অদ্বৈতের উপরে কিছু জানতে চায়। তা আমি তাকে বললাম, আমি তো অদ্বৈত জানি না, ঈশ্বর আমাকে শুধু দ্বৈতেরই সন্ধান দিয়েছেন। হ্যাঁ, আপনারা তো সকলেই জানেন, যখন খুবই ছন্নছাড়া অবস্থা নরেন্দ্রনাথের, তখনকার কথা বলছেন দেবেন্দ্রনাথ। গান শুনেনি, গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে প্রণমী তোমারে এই পর্যায়ে আমি আপনাদের সৌমিত্র বসু। দেবেন্দ্রনাথ তো বললেন যে, হ্যাঁ, ওই ছেলেটি, ও আমার কাছে এসেছিল অদ্বৈতের কথা জানতে। তো নিবেদিতা মহর্ষি দেবেন্দ্রনাথকে বললেন যে, আমি এখানে আসবো শুনে তিনি খুব খুশি হয়েছেন, আপনাকে প্রণাম জানিয়েছেন। এই যে আমি আপনাকে প্রণাম করলাম, এ আসলে দুটি প্রণাম, একটি আমার আর অন্যটি স্বামীজির। দেবেন্দ্রনাথ বললেন, তাকে একবার আমার কাছে আসতে বলো, সে যদি আমার কাছে একবার আসে তাহলে আমি খুব খুশি হব। ফিরে গিয়ে নিবেদিতা সব কথা খুলে বলেছিলেন স্বামীজিকে। স্বামীজির তো খুব উৎসাহ, বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো, নিশ্চয়ই যাব। দেবেন্দ্রনাথ ঠাকুর ডেকেছেন, মহর্ষি, এই ডাকে সাড়া তো দিতেই হবে, এসো একটা দিন ঠিক করি। দেবেন্দ্রনাথকে খুব শ্রদ্ধা করতেন স্বামীজি। একবার স্বামীজি নিবেদিতাকে তার সাধন পথে আসার কাহিনী শুনিয়েছিলেন। সে খুব মজার কাহিনী। রামকৃষ্ণদেবের কাছে যখন প্রথম প্রথম যেতেন স্বামীজি, তখন তিনি নরেন্দ্রনাথ, তখনকার কাহিনী। ওই মাঝে মাঝে যান, যেতে ভালো লাগে, মানুষটাকে ভালো লাগে। নরেন এইটা টের পেতেন যে এই মানুষটি তাকে ভালোবাসেন, পাগলের মতো ভালোবাসেন। আর সে ভালোবাসার মধ্যে বেশ কিছুটা শ্রদ্ধা মিশে আছে। যেমন অন্য ভক্তদের মতো নরেনকে দিয়ে তিনি নিজের কোনো কাজ করতে দিতেন না। না 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 না, ওর তো করতে হবে না। সবাইকে বলতেন, এই যে নরেন, হ্যাঁ, এ পরে এই হবে সেই হবে। কিন্তু তিনি যেসব সাধনার কথা বলতেন তার প্রতি তখনকার নরেনের কোনো শ্রদ্ধাই ছিল না। তিনি সরাসরি বলে দিতেন সে কথা, দেখুন আপনি যা করতে বলছেন এ সমস্ত আমি কিছুমাত্র বিশ্বাস করি না, আমি ওসব করতে পারবো না। তো ঠাকুর বলতেন, ওরে
বিশ্বাস অবিশ্বাসের কথা রেখে দে, তুই না হয় অবিশ্বাস করেই এই কাজগুলো করে দেখ না কি হয়। আমি বলছি একেবারে হাতে নাতে ফল পাবি, দেখ দেখ না। তো তার ফল তো সত্যি সত্যি হাতে নাতে কি হলো সে আপনারা সকলেই জানেন। স্বামী বিবেকানন্দের মধ্যে একটা বিশ্বাস ছিল জানেন, খুব জোরালো বিশ্বাস, এবং যত বয়স বেড়েছে সেই বিশ্বাসটা আরো জোরদার হয়েছে। এবং তিনি যেটা বলতেন সেটা ঠিক কথা, একবারে যাকে বলে ইতিহাসের সত্য। সেটা হলো, যদি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে নিজের আদর্শ মেনে কেউ কাজ করে যায়, তাহলে জগৎ তার পায়ের তলায় আসতে বাধ্য। বেশিরভাগ মানুষ পাল্টাবে না, পাল্টাবার কাজে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তুমি নিজের দায়িত্বটুকু পালন করো, তাতে যা হবার তাই হবে। কিন্তু একটা কথা তো ঠিক, আবার উল্টো দিকে, আমি কতদূর করতে পারি, কতটা পর্যন্ত আমার ক্ষমতা। নিবেদিতাকে নিয়ে স্বামীজির চিন্তা ছিল মার্গারেট একসঙ্গে অনেক সব কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। সেটা করলে তো চলবে না, গুরুত্ব অনুযায়ী কাজ তো বেছে নিতে হবে। মার্গারেট বা স্বামীজির মার্গারেট, তিনি যে গুরুত্ব টুরুত্ব না ভেবে সব কাজেই ঝাঁপিয়ে পড়তেন, সেটা যারা তার জীবন সম্পর্কে জানেন তারা খুব ভালো করে জানেন। কিন্তু এই নিয়ে কথা না বলে আমরা এখন চলে যাই হে মহাজীবন এই পর্বে 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। লেখাটি পাঠিয়েছিলেন তমাল মুখোপাধ্যায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের হে মহাজীবনে পড়বার জন্য। বেশ অনেকদিন আগে পাঠিয়েছিলেন। তো সেই লেখা অবলম্বনে যে মহাজীবনের কথা বলেছিলাম গতকাল, তিনি বেঁচে ছিলেন 1965 খ্রিস্টাব্দ পর্যন্ত। মানে আমরা যারা এই শরণাগত অনুষ্ঠানটা করছি, শুনছি, তাদের মোটামুটি খানিকটা বড় হয়ে ওঠার সময় পর্যন্ত। আচ্ছা, কোন চোখে দেখেছিলেন তিনি স্বাধীনতা পরবর্তী তার মাতৃভূমিকে, যে মাতৃভূমির জন্য অমন করে সর্বস্বপণ করে ঝাঁপিয়ে পড়েছিলেন? না, এই স্বাধীনতা তাকে খুশি করতে পারেনি। স্বাধীনতার জন্য দেশকে দুটুকরো করে দেওয়াকে মেনে নিতে পারেননি তিনি। স্বাধীন দেশ কি উল্লাসকর দত্তকে মনে রেখেছে? উল্লাসকর দত্ত বিপ্লবী? এ প্রশ্নের উত্তর আপনাদের উপরই ছেড়ে দিলাম। উল্লাসকর দত্তের জন্ম 16 এপ্রিল 1885। তিনি প্রয়াত হন 17 মে 1965। এবার নতুন এক মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সে বহুকাল আগের কথা। ফিরে আসছি বা ফিরে যাচ্ছি সেই বহুকাল আগের ইতিহাসে। শুরু হচ্ছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুরু হচ্ছে একটি নাটকীয় মুহূর্ত দিয়ে। ঘরের মধ্যে আলো ছায়া অন্ধকার, দেওয়ালে থামের গায়ে ছোট ছোট কুলুঙ্গি, সেইখানে একটি করে ভীরু প্রদীপ দুলে দুলে উঠছে। সেই প্রদীপের মতোই ভীরু মুখে সম্রাট হর্ষবর্ধনের দিকে তাকিয়ে আছে তার মহামাত্য। হর্ষবর্ধনের দুটি হাত মুষ্টিবদ্ধ, কণ্ঠস্বর চাপা গর্জনের মতো শোনাচ্ছে। আমার ভাই রাজ্যবর্ধনকে নিজের শিবিরে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে বিশ্বাসঘাতক, আর আমরা কিচ্ছু করতে পারছি না। কিসের সৈন্য বলতে হলে আমাদের? সে তো আর বংশানুক্রমে রাজা নয়, সে তো মহান সেনগুপ্তের সামন্ত ছিল। মহাসেনগুপ্তকে সরিয়ে গুপ্ত বংশের অবসান ঘটিয়ে রাজা হয়েছে। তার এত প্রতাপ যে সে পরম হত্যারক সম্রাট হর্ষবর্ধনকে অবজ্ঞা করে। যেমন হর্ষবর্ধনের রাগ, তেমনি রাগ আবার কামরূপ রাজ ভাস্কর বর্মার। এই দুই রাজার নানাভাবে আক্রমণ করেছেন, বিপাকে ফেলবার চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারেননি।
রাগ হবারই কথা, কিন্তু আমাদের মহাজীবন সে রাগের পরোয়া করেন না। সেনাপতি থাকার সময় রাজকার্য খুব ভালো করে বুঝে নিয়েছেন তিনি। মহাসেনগুপ্তের কোথায় গোলমাল, কোন পথ দিয়ে প্রশাসনে শনি প্রবেশ করতে পারে তাও তার বোঝা হয়ে গেছে। তিনি প্রথমেই ঠিক করে নিয়েছে বাংলার যারা সামন্ত রাজা তাদের একজোট করতে হবে, একটা ছাতার তলায় আনতে হবে, আর সেই ছাতাটা হবেন তিনি। না, এ কোনো আত্মম্ভরিতা নয়, তিনি খুব ভালো করে জানেন সে যোগ্যতা তার আছে। বাংলার সামন্ত রাজারা কেনই বা এক হবে না? আমাদের এক লিপি, এক ভাষা, এক অঞ্চলের মানুষ আমরা, ভৌগোলিক অঞ্চলে। তিনি নিজে নিলেন নরেন্দ্রাদিত্য উপাধি, অন্য রাজারা তার বশ্যতা স্বীকার করে নিলেন। 30 বছর ধরে রাজত্ব করেছেন মানুষটি, কাউকে ট্যাঁ করতে দেননি, নিজের রাজ্যকে ক্রমাগত বাড়িয়ে গেছেন। গৌড় তো বটেই, উৎকল, মগধ, কম্বোজ সব জায়গায় জয় পতাকা উড়েছে এই বাঙালি রাজার। কিন্তু ভাববেন না এই মানুষটি শুধুই বীর ছিলেন, শুধুই শত্রু জয় করে গেছেন। বিদ্যা চর্চায় তার প্রভূত উৎসাহ ছিল, উৎসাহ ছিল শিল্পে, সাহিত্যে। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, চলিত কথায় কান সোনা। মুর্শিদাবাদে রাজবাড়ি ডাঙ্গা বলে একটা জায়গা আছে, তার কাছাকাছি চিরুটি ছিল এই কর্ণ সুবর্ণ। সেই সময়কার শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, তার একটা প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল এই রাজধানী। আবার ধরুন হিন্দু রাজা কিন্তু একটা বৌদ্ধ বিহার তৈরি করে দিয়েছিলেন ওই কাছাকাছি রক্তমৃত্তিকায়। শৈব ছিলেন, তার যেসব মুদ্রা পাওয়া গেছে তাতে মহাদেব, নন্দী, ভৃঙ্গি এদের ছবি খোদাই করা আছে। আন্দাজ করতে পারছেন? পারছেন বোধহয় কার কথা বললাম। এরপর গানের পর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। পড়ি প্রথম চিঠি। নমস্কার, সুপ্রভাত। এক মহিলা বহুদিন ধরে অসহ্য মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো উপকার হয়নি। পরিবারের সবাই হতাশ হয়ে পড়েছেন। অবশেষে তার স্বামী শুনলেন কলকাতায় এক ডাক্তারবাবু আছেন যিনি প্রতিদিন সকালে তার বাড়িতে বিনা পয়সায় চিকিৎসা করেন। সেই ডাক্তারবাবু নাকি রোগীর গায়ে হাত না দিয়েই কেবল রোগীর চলাফেরা দেখেই রোগ নির্ণয় করতে পারেন। মহিলাটিকে তার স্বামী কলকাতায় সেই ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন। ডাক্তারবাবু ঘরের এক কোণে বসে রোগী দেখেন। দরজা দিয়ে কিছুটা হেঁটে গিয়ে ডাক্তারবাবুর কাছে নির্দিষ্ট আসনে বসতে হয়। যথাসময় মহিলাটির ডাক পড়ল। মহিলাটি দরজা দিয়ে হেঁটে গিয়ে সেই আসনে বসলেন। ডাক্তারবাবুকে কিছু বলার আগেই ডাক্তারবাবু তাকে বললেন, মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? মহিলাটি আনুষঙ্গিক অনেক কষ্টের কথা বললেন। ডাক্তারবাবু তাকে বললেন, কোনো ওষুধ লাগবে না, শুধু যে সিঁদুর ব্যবহার করছেন সেই ব্র্যান্ড বাদ দিয়ে ভালো সিঁদুর পরতে হবে, আর 15 দিন পরে তাকে জানাতে হবে কেমন থাকেন। কি আশ্চর্য! কোন ওষুধ না খেয়েই শুধু সিঁদুরের ব্র্যান্ড ব্যবহারেই এতদিনের যন্ত্রণার উপশম হল। এই ডাক্তারবাবু হলেন সেই সময়ে ভারতের শ্রেষ্ঠ চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চিকিৎসাও করেছেন। এই চিঠিটি লিখেছেন মুকুল কুমার বর্মন, মল্লিকপুর থেকে। বিধানচন্দ্র রায়কে নিয়ে আমরা হে মহাজীবন করেছিলাম, তখন বলেছিলাম যে আপনারা যদি কেউ তার নানান রকম চিকিৎসার কাহিনী আছে, কিংবদন্তি, সত্য ঘটনা, যদি কিছু কিছু পাঠান তাহলে খুব ভালো হয়। মুকুলবাবু এইটি পাঠিয়েছেন। পরের চিঠি। আমার বাবা। ছোটবেলায় ভোর হতো বাবুর স্নান করে এসে সূর্য প্রণাম মন্ত্রের আওয়াজে। তার থেকে সব দেবদেবীর স্তব স্তুতি শ্রুতিরূপে আমার কণ্ঠস্থ হয়ে গিয়েছিল। সকালে সব ভাই বোনেদের মাথায় হাত বুলিয়ে দেবতাদের আশিস দিয়ে ঘুম ভাঙাতো বাবু। একটা ছোট কারখানায় কাজ করে আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছিলেন, কিন্তু আমাদের 3 ভাই বোনের কোনো অভাবই রাখেননি।
বাবুর খুব প্রিয় মামনি ডাকটা এখনো পুরনো বন্ধুদের উপহাস করে। কেউ ডাকলে মনটা অজানা বাবুর খুব প্রিয় মামনি ডাকটা এখনো পুরনো বন্ধুদের উপহাস করে কেউ ডাকলে মনটা অজানা আনন্দে ভরে ওঠে। 3 বছর আগে অক্টোবর মাসে অসুস্থ হয়ে মেয়ের কাছে আছি। মা ফোন করে বলল, বাবু খুব অসুস্থ, হয়তো আর থাকবেন না। আমি কিছুতেই বাবুকে এই অবস্থায় দেখতে পারবো না, তাই যাব না ঠিক করলাম। মেয়ে বলল, তুমি যাও, হয়তো তোমার জন্যই অপেক্ষা করে আছেন। অতি কষ্টে পৌঁছে দেখি বাবু দরজার দিকে চেয়ে শুয়ে আছে। কাছে গিয়ে মাথা কোলে নিয়ে বসে মায়ের কথায় 1 চামচ জল মুখে দিতেই 2 চোখ বেয়ে জল গড়িয়ে গেল। চোখ দুটো খানিক চমকিত হয়েই বুজে গেল। চলে গেল বাবু। এখনো মনে হয় কোলে শুয়ে আছে বাবু, ছোট ছেলের মতো। যেখানেই থাকো ভালো থেকো, আর অপেক্ষা করো সেই দিনের মতো দেখা হবেই বাবু, আমি আসবই। শরৎ কলোনি এয়ারপোর্ট থেকে মিঠু সূত্রধর। খুব সুন্দর চিঠি, খুব মনটা বিষণ্ণ হয়ে যায়। আমরা একটু গান শুনবো, গানের পর ফিরে আসবো বাইরে দূরে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একেবারে উত্তরাখণ্ডে আপাতত আমরা এখন আছি মানা গ্রামে 92.7 বিগ এফএম এ শরণাগতর সব শ্রোতাদের নিয়ে। মানা গ্রাম উত্তরাখণ্ডের দিক থেকে ভারতের শেষ গ্রাম। এই পথ দিয়েই মহাপ্রস্থানের পথে গিয়েছিলেন পাণ্ডবেরা। এইখানেই গুহায় বসে মহাভারত রচনা করেছিলেন ব্যাসদেব। সেই মহাভারত লিখেছিলেন গণেশ ঠাকুর। তাই নিয়ে কত সব কিংবদন্তি আপনাদের গতদিন বলেছি। সরস্বতী নদী পার হবার জন্য ভীমের তৈরি ভীমপুল দেখা হলো। এবার চা খেয়ে নিলে মন্দ হয় না, না? বাড়ি ফিরে গিয়ে বলতে পারবেন ভারতের শেষ গ্রামের চা খেয়েছি। চা খাওয়া হলো, চলুন এরপরে কোথায় যাওয়া যায়। ভীমপুল পার হয়ে একটু এগিয়ে যাই, চলুন। ওই দেখুন বসুধারা জলপ্রপাত। প্রায় 400-450 ফুট ওপর থেকে কেশর ফুলিয়ে নেমে আসছে নিচে, আকাশ ফাটানো কলরব করতে করতে। যেন একটা দুষ্টু মেয়ে পাহাড়ের চূড়া থেকে 2 হাত ছেড়ে দিয়ে লাফ দিয়েছে, আর নিচে তাকে ধরবার জন্য কোল পেতে আছে একটি জলাশয়। ফিরে আসছি বসুধারা জলপ্রপাতের সম্পর্কে আরো 2-4টে কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু বলছিলাম বসুধারা জলপ্রপাতের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এই যে বসুধারা, বুঝতেই পাচ্ছেন এর নামের সঙ্গে কোথাও একটা ধর্মের অনুষঙ্গ যুক্ত হয়ে আছে। লোকে বলে যে এর যে জল ওপর থেকে নিচে এসে পড়ছে তা নাকি অমৃতের প্রস্রবণ। এর নিচে একবার দাঁড়ালে নাকি সব পাপ, সব রোগ ব্যাধি দূর হয়ে যাবে। না, এমনিতে যে কোনো ঝর্ণা বলুন, জলপ্রপাত বলুন, বিশেষ করে তীর্থস্থানের এই ধরনের ঝর্ণা জলপ্রপাত সম্পর্কে এমন সব কথা বলা হয়েই থাকে। কিন্তু আমাদের এই বসুধারার বৈশিষ্ট্য হলো যে এই বসুধারা যে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নেমে আসছে তার বৈশিষ্ট্য হলো বহু ঔষধি গাছ গাছরা এখানে আছে, সেই সমস্ত কিছু ধুয়ে এই জল নেমে আসছে নিচে। হ্যাঁ, এইসব পাহাড়ের গায়ে এই ধরনের প্রচুর গুল্মলতা পাওয়া যায় যা আয়ুর্বেদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। সেই সব ধোয়া জল বলেই হয়তো বসুধারা ঝর্ণার কপালে বা জলপ্রপাতের কপালে অমৃত প্রস্রবণের খিতাব জুটেছে। এবারে চলুন তৎকুল উষ্ণ প্রস্রবণ, এও এক আশ্চর্য সৃষ্টি। সারা বছর গরম জল থাকে, জলের সঙ্গে কি কি মিশে এমনটা হয় তা রসায়নের লোকেরা বলতে পারবেন। কিন্তু লোকে বলে এই জলে চান করলে নাকি সব রকম রোগ ব্যাধি দূর হয়ে যায়। কে ডুব দেবেন নাকি কালী বলে? হৃদি রত্নাকরের জল না হোক, গরম জল তো বটে, প্রকৃতির দেওয়া।
এইবারে আসুন আর একটা মন্দিরে, মাতা মূর্তি মন্দির। এই মন্দির নিয়ে একটা ছোট্ট গল্প আছে, সেটা বলবার আগে আপনাদের দেখতে বলবো এই মন্দিরটি। আপনার বাঁ দিক দিয়ে উঠে একটা পাহাড়ের ঢাল নেমে এসেছে, আর তার একটু পেছন থেকে উল্টো দিকে উঠে গেছে আর একটা ঢাল। এই দুই পাহাড়ের ঝুঁকে পড়ার মাঝখান দিয়ে উঁকি মারছে সাদা মেঘ ভাসানো নীল আকাশ, আর তার সামনে দাঁড়িয়ে আছে এই মাতা মূর্তি মন্দির। দূর থেকে দেখা যায় তার লাল কমলা চালা ঝকঝক করছে, মাথার চূড়োটা সাদা, ভারী সুন্দর একটা রঙের কন্ট্রাস্ট তৈরি হয়েছে। কিন্তু মাথার উপরে দুলছে নানা রং দিয়ে তৈরি করা একটা পতাকা। এই হলো সেই মায়ের মন্দির যিনি ভগবান বিষ্ণুকে সন্তান রূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তার কোলে আসেন নরনারায়ণ রূপে। তাহলে জয় বদ্রীনাথ। বদ্রীনাথজিকে দর্শন করে এবার ফেরার পালা। ওহো হো হো, আপনাদের তো বলেছিলাম ফেরার পথে কয়েকটা জায়গা একটু দেখে যাব। প্রথমেই যাই যোশীমঠ। বদ্রীনাথ থেকে ফিরতে এই ঘন্টা দেড়েকের মতো লাগবে, 45 কিলোমিটার রাস্তা। বাসে যদি উঠে থাকেন তো বলবেন, নামিয়ে দেবে। এ কথাটা তো বলে বলে পুরনো হয়ে গেছে, যে অপরূপ দৃশ্য চারপাশে। যোশীমঠে নামবো, যোশীমঠ ঘুরে দেখব, সেই সমস্ত কথা কালকে তো রবিবার, পরশু সোমবার এই 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত আপনাদের এই কথাটা মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG, আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA।